প্রিয় দর্শক, আমার বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রথম পর্বটি প্রচারিত হয়ে গেছে এবং আমরা যে কথাটা শুরুতে বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করব বাংলাদেশের তরুণ তরুণীদের বিভিন্ন বিষয়ে মতামত, তাদের চিন্তাভাবনা নিয়ে আলোকপাত করতে। আর সাথে সাথে আমরা প্রতি অনুষ্ঠানে কিছু আমন্ত্রিত অতিথিদের নিয়ে আসব যাদের সাথে খোলামেলা আলাপ করবে আমাদের তরুণ তরুণীরা। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জেন্ডার বৈষম্য। এই নিয়ে আজকে কথা বলার জন্য প্রথমে চলুন পরিচয় করে দিই আমাদের আমন্ত্রিত অতিথির সাথে। আমার ভাই আছেন সৈয়দ রেজওয়ানা হাসান, পরিচালক বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি। তারপর আছেন জনাব গিয়াসউদ্দিন সেলিম, বিশিষ্ট নাট্যকার। আর ডানেই আছে একঝাঁক তরুণ তরুণী। অনুষ্ঠানের শুরুতে যাওয়ার আগে চলুন চট করে একটা প্রতিবেদন দেখে নিই, সেখান থেকে আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসবো। দীর্ঘদিন ধরে ঘরকন্যা আর রান্নাঘরে সীমাবদ্ধ বলে পরিচিত যে নারীর জীবন, সেই নারী ছুটছে পুরুষের সাথে সমান তালে। তাদেরও ছোটার গতিতে আছে পুরুষের সাথে দৌড়ের গতিতে সকল ব্যবধান ঘুচিয়ে ফেলার বাসনা। তবুও কেন জানি তাদের পিছিয়ে পড়া দৃশ্যগুলো এখনও প্রকট। এর কারণ হয়তোবা মেধার জোরে যতটা এগিয়েছে নারীরা, শক্তিতে তারা পিছিয়ে পড়েছে পুরুষের সাথে প্রতিযোগিতায়। আসলে এই অবস্থানে নেমেই বুঝতে হবে যে আসলে খুবই ছেলেরা তো দৌড়ে উঠে যাচ্ছে, ঠিক আছে, আমাদের দেখা যায় দাঁড়াই থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। মানে কখন বাসে উঠবো, ঠেলে উঠতেও পারবো কিনা আদৌ এটাও বলতে পারি না। উঠতে তো অনেক সমস্যা হয়, মানে কি বলবো, দরজা মানে যাওয়ার নাই, বাসের মধ্যে যাবো এর কোনো রাস্তা নাই। নামার সময় ওঠার সময় আমরা বাসে উঠতে পারি না, অনেক ভিড় থাকে, তখন ছেলেরা হয়তো উঠে যেতে পারতেছে কিন্তু আমরা উঠতে পারতেছি না। এভাবেই এগিয়ে চলার দৌড়ে পিছিয়ে পড়ে নারীরা। যতই আধুনিক হয়ে উঠুক নারী, ঘরের চিরায়ত কর্তব্যগুলো তাদেরকে এখনও অনেকটাই আগের মতোই করতে হয়। বরং এত কিছু করার পরও নিজেকে এগিয়ে নেবার যুদ্ধে তাদেরকে নামতে হয় প্রতিদিন। সংসার, ছেলে মেয়েদের দেখভাল আর পরিবারের সব কাজ যাদের ঘাড়ে, পরিবারে কখনোই তাদের স্বীকৃতি মেলে না পুরুষের কাছ থেকে। এবার নজর দেয়া যাক দৃষ্টিভঙ্গির দিকে। প্রাথমিক অবস্থায় বলা যায় বদলেছে অনেক। বলা যায় তরুণ শিক্ষিত প্রজন্ম নারীকে সমান মর্যাদা দান কিংবা তার কাজের প্রতি শ্রদ্ধা দেখানোর প্রবণতায় অনেকটাই বিশ্বাসী হয়ে উঠেছে। তবে এই প্রজন্মের অনেকেই এখনও নারীর প্রতি সেই পুরনো দৃষ্টিভঙ্গি পোষণ করেন। কোন একটা মহিলা বাসে উঠলো, বললো যে সিটটা ছেড়ে দিতে, কিন্তু তারাই তো বলে যে সম অধিকার, তাদের উচিত দাঁড়া থাকা, তাই না? আচ্ছা, আপনি একটা বাসের মধ্যে দাঁড়ায় থাকতে পারবেন, একটা মহিলা দাঁড়ায় থাকতে পারবে? বলেন। দাঁড়া থাকা উচিত। উচিতের কথা আমি বলতেছি না, পারবে নাকি সেটা বলেন। উচিত। আমি দেখি যে মেয়েরা বেশি প্রাধান্য পায় ফ্যামিলিতে, ছেলেরা কম পায়। অবশ্যই পায় না, একটা ছেলেকেই বেশি প্রাধান্য দেওয়া হয় এখনো স্টিল। ছেলেরা যদি কোনো টাকা চায় তাহলে তাই কজ দিতে হয় যে কী কারণে টাকা দিচ্ছে, কী হচ্ছে না হচ্ছে সব জানতে চায়, অথচ মেয়েরা টাকা ছেলে সাথে সাথে দিয়ে দেয়। এইসব কথা নারীদের নিয়ে এই সমাজে বিদ্যমান বাস্তবতারই কথা। আর এমন সব বাস্তবতার সাথেই যেন যুদ্ধ নারীদের। তবে স্বপ্ন দেখতে শুরু করেছে নারীরা। তারা এখন পরিবার কর্ম সাধন করার পরেও নিজেদের উন্নতির পরিকল্পনাও করে। দৃষ্টিভঙ্গি আর বাস্তবতা যাই হোক না কেন, নিজেদেরকে বদলাচ্ছে নারীরা। প্রথমে হেল্পারি করছি, হেল্পারের থেকে কোয়ালিটিতে এক জায়গায় গেছি, ওই জায়গায় তা এ জায়গায় অপারেটারে ঢুকছি। এখন আরও 2 বছর চাকরি করবো, চাকরি করে কাজের অভিজ্ঞতা একটু বেশি শিখে তারপরে বাসায় কাম করবো, নিজে কাম করবো। এই তো নিজে ইনকাম করতেছি, নিজে চলতে পারতেছি। আর যদি ইনকাম না করতে পারতাম তাহলে তো চলতে পারতাম না। এখন ইনকাম করে মা বাপকে নিয়ে সবাই নিয়ে চলতে পারতেছি। তবে সার্বিকভাবে একটা কথাই বলা যায়, সমাজে নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করার জন্য দৃষ্টিভঙ্গি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি করা না গেলে হয়তো ব্যবধান কমানো দুরূহই থেকে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার আসুন মূল আলোচনায় ফেরত আসা যাক। তোমাদের দিয়ে শুরু করি। একটা কথা যেটা এসছে যে বর্তমান তরুণ প্রজন্ম যারা আধুনিকতার ছাপে বড় হয়েছে, যে তাদের মধ্যে ছেলেদের মাঝে নারীদের সম্মান করার টেন্ডেন্সি বলি বা যোগ্যতা বলি আগের চেয়ে অনেক বেশি। আমি একটু মেয়েদের কাছ থেকে শুনতে চাই, তোমরা কি তাই ফিল করো? সবাই দেয় না, যাদের সাথে বেশি ক্লোজ তারা দিচ্ছে, কিন্তু ক্লাসের সবাই যে অন্য যাদের সাথে কম মিশি তারা এইভাবে দিচ্ছে না। তো তার মানে কি এরকম যে একটা ক্লাসে একটা ছেলে যাকে তুমি অতটা চেনো না, হ্যাঁ, সে মানে ক্লাসমেটগুলো সবাই না, যাদের সাথে বেশি ক্লোজ তারা দিচ্ছে, তাদেরটা দেখতেছি, কারণ তারা আমাদের সাথে মিশতেছে বেশি, সেই জন্য অন্যরা এভাবে দিচ্ছে না। আচ্ছা রেজওয়ানা, আমার একটু উপর লেভেল নিয়ে আসো। ও তো ক্লাস লেভেলে বললো, আপনি তো একজন ভেরি ওয়েল অ্যাকমপ্লিশড প্রফেশনাল। তো প্রফেশনাল লেভেলে কি এরকম হয় যে ধরেন
যে সমস্ত আপনার পুরুষ সহকর্মী আপনাকে ভালো মতো চিনেন, আপনি তাদের কাছ থেকে যতটা সম্মান পাচ্ছেন, আর যারা চিনেন না সবসময় পাচ্ছেন না, তাই কি হচ্ছে কর্মক্ষেত্রেও? আসলে এটা নির্ভর করবে কোন লেভেলে আপনি কথা বলবেন। যখন আমরা প্রথম চাকরিটা শুরু করি বা কাজটা শুরু করি, তখন যে বিষয়টা এরকমই ছিল যে না ও সব কিছুই পারবে, অনেকের বিরুদ্ধে যুদ্ধ করে ফেলতে পারবে, অনেক ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, এই ধারণাটা হয়তো অনেকের মধ্যে ছিল না। এক হচ্ছে যে বয়স কম, দ্বিতীয় হচ্ছে যে নারী হিসেবে পারবে কিনা। কিন্তু এখন কাজ করতে করতে দেখি মানে আপনি রিজওয়ানা চৌধুরী বন্যা, উনি গান গাইতে পারবেন কিনা এটা কেউ কোয়েশ্চেন করে না। সো যখন আপনি কতগুলো ধাপ পেরিয়ে যান, তারপরে অনেক কটা জিনিস অনেক সহজ হয়ে যায়। কিন্তু ধাপ পেরোনোর আগ পর্যন্ত কিন্তু সমান অবস্থাতে আসলে চিন্তা করা হয় না। যেমন ধরেন ডাক্তারের কাছে যাবে, মহিলা ডাক্তারের কাছে যাচ্ছ কিনা এই প্রশ্নটা প্রায়ই করা হয়। একজন আর্কিটেক্ট, ওই আর্কিটেক্টটা মহিলা, উনি কি সব কিছু বুঝবেন, সমস্ত জটিলতাগুলো বুঝবেন কিনা, এই প্রশ্নগুলো আমরা এখনও ফেস করি। বা লয়ার, একজন লয়ার কার কাছে যাবেন, এটা কিন্তু আমি শুনি এরকম বলতে মানুষকে যে না যিনি নারী তার কাছে যাওয়ার ব্যাপারে একটা বাধা থাকে, হ্যাঁ, বা ওই রাত করে চেম্বার করার ব্যাপারে একটা বাধা থাকে। বাট ওই বাধাগুলো ক্রমান্বয়ে কিছুটা পার হয়ে গেলে কিন্তু সমাজে আবার দেখা যায় যে না, একটা লেভেলে গেলে তখন মানুষ এক ধরনের সম্মানবোধ প্রদর্শন করে। সেলিম ভাই, আপনার কাছে আসি। একটা যেটা বাংলাদেশে কিন্তু বাইরে প্রায় বলা হয় যে মুসলিম মডারেট ডেমোক্রেটিক স্টেট, অনেক কিন্তু অনেক মুসলিম দেশে ধরা হয় যে মুসলমান দেশ, হ্যাঁ, যে অনেক ব্যাপারে নারীদের ক্ষমতা উন্নতি হয়েছে। তো আপনি যেরকম একটা শিল্পকর্মের সাথে জড়িত, ওই অ্যাঙ্গেলে কি আপনার এখনো মনে হয় যে যেরকম আমরা অনেক সময় ফিল করছি যে আমাদের ধরেন এখনো সামাজিকভাবে কতটা মেয়েদেরকে শিল্পকর্ম হিসেবে আসা ফ্যামিলি থেকে এনকারেজ করে, বা এখনো জিনিসটা খুব নিউট্রালি দেখা হয়? আমার ধারণা যে কন্টেম্পোরারি টাইমে তরুণদের মধ্যে অ্যাটিটিউড অনেক বেশি, যে মেয়েদেরকে অ্যাটলিস্ট সম্মান দিতে শুরু করেছে ওরা। আমাদের বাপদাদাদের সময় আমার মনে হয় না যে মেয়েদেরকে অনেক বেশি সম্মান করতো। খুব ইন্ডিভিজুয়াল লেভেলে, অনেক প্রেম ভালোবাসা লেভেলে হয়তো সম্মান করতো, ঠিক আছে। কিন্তু ওভারঅল মেয়েদের প্রতি যে মেয়ে মানে বসো, কথা বলো না, কিছু বলতে গেলেও কি বুঝে, এটা ছিল। এখন বোধহয় অনেক শোনে, অনেক শোনে, আগের চেয়ে অনেক বেটার। আর আরেকটা জিনিস আমি বাড়তি যোগ করতে যাই, যে সমস্ত ফ্যামিলি লেভেল মানে ফ্যামিলি হাউসহোল্ড ইউনিটগুলো মার প্রভাব বেশি, সেই ফ্যামিলিগুলো অনেক সুখের, অনেক শান্তির, অনেক সচ্ছল। যেখানে বাপের অনেক বেশি প্রভাব, ওইটা অনেক কেওয়া ভেজা, এরকমই আমার লাগে। হ্যাঁ, আমার কাছে আসলে মনে হয় সম্মান প্রদর্শনটাকে আমরা কিভাবে দেখি, যে সম্মান কোন জিনিসটাকে প্রদর্শন করছে। সে নারী, সেই বিষয়ে সম্মান প্রদর্শন করছে, যে নারী হয়েও সে কাজটা পারে সেটা সম্মান প্রদর্শন করছে। আমার কাছে মনে হয় ওমেন্স এবিলিটি টু ডু থিংস, ওইটা এখন এস্টাবলিশড। আপনারা যে ভিডিও দেখলাম, দেখেন এখানে ইউনিভার্সিটিও দেখা গেল যেখানে ভালো ফ্যামিলি থেকে ছেলেমেয়েরা এসছে, আবার এরকমও দেখা গেল যে একদম যারা খুব দারিদ্র্যের নিচে আছে তারাও কিন্তু সেখানকার নারীদের স্বরও আমরা শুনতে পেলাম। তাহলে হচ্ছে যে সমাজে নারীরা যে আসলে করতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলের বাইরে গিয়ে শ্রম দিয়েও যে করতে পারে, সেই সম্মানটা যদি না হতো তাহলে তো এত মানে এখন খুব চিন্তা ভাবনা করে সম্মানটা দিচ্ছে কিনা জানি না, কিন্তু এবিলিটিটা যে আসলে ওদের আছে, সেই এবিলিটিটাকে সম্মান করা হয়। আমাদের আবার অন্য সমস্যা হয়, আমরা যারা প্রফেশনাল পেশায় আছি তাদের ক্ষেত্রে আবার এরকম জিনিস করা হয়, আপনি রান্নাও করতে পারেন, মানে আমরা যে আরেকটা কিছু করতে পারি, আপনি বাচ্চাও দেখেন, বাচ্চাও পড়ান, মানে সবই যে করা যায়। একজন পুরুষ যেমন চাইলে সবই করতে পারেন, একজন পুরুষও কিন্তু চাইলে তার সন্তানকে লালন পালন করতে পারেন। হ্যাঁ, তো ওই যে পারার, যে কে কোনটা পারে তাকে সম্মান করা, এবং সমাজের বৈষম্যটা ওখানেই হয় যে সবাই যে সব কিছু পারে, ওইটাই কিন্তু স্বীকৃতিটা আসেনি। আমি বলবো যে নারীর শ্রমের ব্যাপারে যে হ্যাঁ তারা লেবার ফোর্স, স্কিল্ড ফোর্স দিতে পারে, এই রেকগনিশনটা সমাজে আসছে। এখন আমি একটু তোমাদের লেভেলে যাই, আমি একটু ছেলেদেরকে কোশ্চেনটা জিজ্ঞেস করি। রিজওয়ানা যে একটা কথা বলছিল যে যেরকম চাইলে অনেক কিছুই পারা যায়, তো আমি এখন ছেলেদেরকে জিজ্ঞেস করি, তোমরা যখন গ্রুপ স্টাডি করো বা অনেক সময় তোমাদের যারা ক্লাসের বান্ধবী তাদের সাথে একসাথে কোনো কাজ করো, তোমাদের কি এই ফিলিংটা হয় যে না সেও আমার চেয়ে কোনো অংশে কম পারে না, নাকি সেখানে ওরকম একটা ফিলিং হয় যে রিজওয়ানা যেটা বলছিল যে আচ্ছা মহিলা ডাক্তার, মহিলা আর্কিটেক্ট, সেখানে কি এখন বৈষম্য তোমাদের মধ্যে কাজ করে, নাকি তোমাদের কোনো সমস্যা নাই যে হ্যাঁ ও মেয়ে হলেও কিছু আসে যায় না? হ্যাঁ, আচ্ছা, সমস্যা আমাদের পুরুষ কিংবা আমরা যারা ছেলেরা রয়েছি তাদের মধ্যে রয়েছে। তবে আমি যে কারণে আমি মানে আপুর বিরোধিতা করছি, যেটা হচ্ছে আমাদের একটি মনোজাগতিক সমস্যা বলে আমরা মনে করছি, সেটি হচ্ছে আমরা কেন নারীর অ্যাবিলিটিটাকে সম্মান করব। ঠিক আছে, আজকে আপুকে আমি যেভাবে সম্মান করব,
আমার বাসায় যে কাজ করছেন রহিমার মা, তাকে কেন আমি সম্মান করব না? প্রশ্নটা এই জায়গায়। এবং আমাদের যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে মনোজাগতিক। হ্যাঁ, রহিমার মাকে সম্মান করতে নিষেধ করা হয়নি। না 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 না, ওই অ্যাবিলিটি আমি একটু মানে শেষ করে নিই। যে অ্যাবিলিটির কথাটি আসলো, অ্যাবিলিটিটা কখন আসে? যখন আমাদের এই যে সমাজের মধ্যে কিংবা আমাদের যে সমাজের মধ্যে যে পুরুষতান্ত্রিক যে চেতনাটি রয়েছে, যে চেতনাটির মধ্যে একটা বোধ আছে যে হ্যাঁ আমরা সম্মান জানাবো তাকেই, যে যেই নারীটি সফল হয়েছে তার ক্যারিয়ারে, তাকে সম্মান জানাবো। বিষয়টা এরকম হওয়া উচিত যে আগে মানুষ হিসেবে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, মানুষ হিসেবে তাকে সম্মান করতে শিখতে হবে। এটা মানে একটা ফিলিংস আমাদের ভিতরে কাজ করতে হবে। যদি এই ফিলিংসটা আমাদের মধ্যে ডেভেলপ করে, যোগ্যতার আগে বলছো যে আগে মানবিক যে গুণাবলী আছে, মানবিকতার দিক থেকে আমাকে ব্যাখ্যা করতে হবে সমাজের এই সমস্যাটিকে, তাহলে আমরা মনে করি যে সমাধান হয়ে যাবে। হয়তো বয়স কম বলেই বিরোধিতা সবকিছুতে, মনে করি না যে আমার সাথে ওর আদৌ কোনো বিরোধ আছে। আমি বললাম যে সমাজে মানে ওমেনদের, দ্যাট ওমেন আর এবল টু পারফর্ম থিংস, এই বিষয়টার প্রতি সবারই সম্মান বোধ। যে রহিমার মাও কাজ করতে পারতেছে, আমার বাসায় কাজের ছেলেটাও রহিমার মার কাজই করছে। হ্যাঁ, ছেলেরা বলে না আমরা ঘর মুছতে পারুম না, এরকম কিন্তু বলে। হ্যাঁ, বাট যেটা একটা কাজ এবং সবাই এটা করতে পারে, এর ব্যাপারে সবার সম্মানবোধ আসছে যে হ্যাঁ সবাই এখন সব কাজ করতে পারে। ইভেন আমাদের মতন ফ্যামিলিগুলোতেও আমরা দেখি যারা একটু বেটার প্রিভিলেজ, যে না আমার হাজব্যান্ডও তো শেয়ার করছে আমার সাথে বাচ্চা পালার, আদারওয়াইজ তো আমি এত কাজ করতে পারতাম না। হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক কথা। আমার বাবাও মেনে নিচ্ছেন, শ্বশুরবাড়ির সাইডের লোকেরাও মেনে নিচ্ছে। ও যেটা বলছে মনোজাগতিক সাইড, সেটাই হচ্ছে আসলে অসম্মানের মূল কারণটা। যারা তুমি মেয়ে, তুমি পারবে না, তুমি ওই ফিল্ডে যেতে পারবে না, তুমি গাড়ি চালাতে পারবে না, মেয়েদের কাজ ড্রাইভারই করা না, ওর ড্রাইভারের কাজ মেয়েদেরকে দিয়ে হবে না। ওইটাই হচ্ছে যে এবিলিটির উপর আপনি তো আস্থাটা রাখছেন না। দ্যাট ইজ দ্য হোল থিং। মানে একটা অ্যাটিটিউডের ব্যাপার আছে। একটা জিনিস খুব অ্যাটিটিউডটা হচ্ছে যে মেয়েরা এটা একটা সম্পত্তি, ওকে যত আগলায় রাখা যায়, দখল করে রাখা যায় তত সুবিধা, এরকম একটা অ্যাটিটিউড আছে। আচ্ছা, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। আমি ছেলেদেরকে বলেছিলাম যে হ্যাঁ তুমি বলো। আমি একটু জানতে চাই যে তোমরা যখন তোমাদের মানে ক্লাসে যে মেয়ে তোমার সাথে পড়ছে, কোনো গ্রুপ স্টাডি বা একসাথে, সেখানে কি রিজওয়ানা যেটা বলছিল সেটা কি মানে তোমরা কি ওইভাবেই দেখো যে না সে ছেলে না মেয়ে তাতে কিছু আসে যায় না, সো লং অ্যাজ সে কাজটা করতে পারে বা গ্রুপ স্টাডি কন্ট্রিবিউট করতে পারে, তোমার মধ্যে কোনো মনোজাগতিক সমস্যা বা কোনো ইনহিবিশন নাই? আসলে কি তাই? ইনফ্যাক্ট এটা দেখছে যে মেয়েদের সাথে গ্রুপ স্টাডি করে আমাদের একটা আরও বেটার আমরা একটা ইয়ে পাচ্ছি এখানে, ভ্যারিয়েশন পাচ্ছি আমরা এখানে। অ্যান্ড এখন ইটস গেটিং বেটার। আরও মেয়েদের সাথে গ্রুপ স্টাডি করে আমরা উই ডোন্ট ফাইন্ড এনিথিং মানে যে ও এটা পারবে না এরকম কোনো জিনিস উই ডোন্ট ফিল এনি, ওই ধরনের কোনো ফিলিং আসে না মেয়েরা। তাই কি ও যেটা বললো যে হ্যাঁ মাঝে মাঝে এমন আসে যে যাদেরকে আমরা চিনি বা যাদের সাথে আমরা পরিচিত, তাদের অ্যাটিটিউড আমাদের প্রতি এক ধরনের থাকে, আর যাদেরকে আমরা চিনি না বা যাদের সঙ্গে চলি না, তারা একটু অন্য দৃষ্টিতে তাকায়, মেয়েটা কোত্থেকে আসছে, না ভালো নাও হতে পারে, মানে একটু ছোট করে দেখা আর কি, এ ধরনের বিষয়টা চলে আসে। বাট গ্রুপ স্টাডিজের ব্যাপারে যেটা দেখা যায় যে আমরা চিনছি যে না ঠিক আছে আমার একটা ছেলে ফ্রেন্ড আছে, তার সঙ্গে আমরা বসছি একসাথে কাজ করছি, সেটা অন্যরকম। বাট যাদেরকে চিনছি না তাদের অ্যাটিটিউডটা একদম সেমই রয়ে যায়। আচ্ছা, আমি একই অ্যাটিটিউড বোধহয় ওরাও আবার যাকে চিনছে না একই রকম অ্যাটিটিউড ওরাও। আচ্ছা, আমি আরেকটা ডিমেনশনে আসি। আমরা আরেকটা ডিমেনশনে আসি। আমাদের যারা মুরব্বী জেনারেশন, তাদের সময় অনেকেরই মা খালারা অনেকেই হাউসওয়াইফ ছিলেন, তো ওই সময় তো আমরা একভাবে বাবা মাকে দেখেছি। কিন্তু এখন যারা তোমরা একসাথে মেলামেশা করছো তাদের পার্সপেক্টিভটা ডিফারেন্ট, যেটা শুরুতেই ওই ডকুমেন্টে দেখানো হলো যে এখন যারা ছেলেরা শিক্ষিত, একসাথে পড়াশোনা করছে মেয়েদের প্রতি। তো তোমরা কি সেখানে কোনো ডিফারেন্স পাও যে তোমাদের আব্বা আম্মার যেরকম সম্পর্ক একসাথে দেখেছো প্লাস তোমরা যে ধরনের, তার মধ্যে কি কোনো ডিফারেন্সটা কি ধরনের? পারিবারিক ক্ষেত্রে দেখা যায় যে আমার মা কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়, যেটা সে নিয়মভাবেই মেনে নেয় যে এই কাজটা আমারই, আমি করতেছি, এটা আমি করি, এটা আমারই কর্তব্য, এরকম। আসলে যে এটা সে বৈষম্য শিকার হচ্ছে আদৌ সে বুঝতে পারছে না বা কখনো সে বোঝার চেষ্টাও করছে না যে আমি বৈষম্য সৃষ্টি হচ্ছি, বৈষম্য দ্বারা মানে বৈষম্যর ইসে চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার এখানে হয়। আর তোমাদের মধ্যে সেটা ডিফারেন্সটা কি? আমাদের দাদিরা যেভাবে বড় হয়েছেন, তারা যেভাবে বেড়া জালে আটকে ছিলেন, এবং আমাদের মারা যেভাবে বড় হয়েছেন হয়তো তার চেয়ে একটু কম। আমাদের মারা হয়তো চাবেন যে তার মেয়েরা আরও খোলা পরিবেশে বড় হোক, এটা আমাদের মায়েদের এক্সপেকটেশন আমাদের কাছে। এবং এটাই আসলে আমাদের বৈষম্য, যে ছেলে এবং মেয়ে, আমি এবং আমার বোন যেন একইভাবে বড় হই, এটা আমার মা অ্যাট লিস্ট তাই চাবেন। আমাদের মেইন প্রবলেমটা আমাদের ভেতরেই। হ্যাঁ, আমি কিছু করছি, আমি আমার মাকে বোঝাতে পারছি যে মা আমি এটা করতে যাচ্ছি, কিন্তু আমার বাবা কতটা অ্যাকসেপ্ট করছে মায়ের কথা।
মা কিন্তু প্রত্যেকটা কথা বাবাকে বলতে পারছে না, সেও ভয় পাচ্ছে যে আমি এটা বলবো সে কি মেনে নিবে। এই যে বাবা মেনে নিচ্ছে না, কেন নিচ্ছে না? বাবা কিন্তু মা কিন্তু পারছে না বলতে, সরাসরি বাবাকে বলতে পারছে না যে আমার মেয়ে এটা হতে চায়, কারণ সে ভয় পাচ্ছে যে হ্যাঁ ওর বাবা কি ভাববে। কেন এখানে মাকে আটকে রাখা হচ্ছে? এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আমরা যারা ঘর থেকে বেরিয়েছি এবং আমাদের নিজেদেরকে মোটামুটি এস্টাবলিশ করেছি। দিস ইজ দ্য ফার্স্ট জেনারেশন। আমাদেরকে অনেক হিকআপসের ভিতর দিয়ে যেতে হয়েছে এবং আমরা সবটাই, যেমন ধরেন আমরা পেশা করতে গিয়ে ফ্যামিলি হারাবো, এটাও কিন্তু চাই না। আমরা আবার এটাও চাই না যে আমাদের বাচ্চা কাচ্চারা সারাক্ষণ বাসায় আনপ্রোটেক্টেড থাকুক। এখন আমার মা আমার বাচ্চাকে যেভাবে দেখেছে, আমি আমার নাতিকে সেভাবে দেখতে পারবো কিনা, বা সমাজের এই যে একটা সেট করে দেওয়া রোল যে না নানিরা নাতি দেখবে, আবার আমি যখন নানি হব আমি দেখব, নানারা দেখবে না, এই সেট করে দেওয়া রোলের বিরুদ্ধে আমরা কতটুকুন যেতে পারছি। এটা আসলে বিরুদ্ধে যাওয়ার বিষয় না, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের বিষয়। এটা সময়ের সাথে সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। আজকে সারাদিনে আমার 3টা মিটিং ছিল এবং 3টা মিটিংই বন্ধের দিনে আমাকে করতে, যদি কালকে আমি দেশ থেকে ফিরেছি এবং আমার বাচ্চাটাকে যে দেখে সে আসেনি, সেখানে আমার স্বামীকে একটা রোল নিতে হয়েছে, সেটা নিয়েছে। এখন সব পরিবারই যে ইকুয়ালি সাপোর্টিভ তা না। এখন সহপাঠীদের মধ্যে একজন ভাবছে যে না গ্রুপ স্টাডির টিমে ও আমার সাথে অল রাইট, কিন্তু যখন ম্যারিড লাইফ হবে তখন সে তার স্ত্রীর রোলটাকে কিভাবে দেখবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন মেয়ে যাবে বাইরে তখন তার বাচ্চাটাকে সে কিভাবে প্রোটেক্টেড করবে। দেখেন আমরা যখন লয়ার্স অ্যাসোসিয়েশন ফিল্ডে পাঠাই আমাদের কলিগদেরকে ফিল্ড ইনভেস্টিগেশন করতে, আমাদের ফিল্ডের কলিগরা দেখি ছেলেরা বলে মেয়েদেরকে আমাদের সাথে দিয়ে না পা অনেক সমস্যা হয়। কারণ কি, একটা মেয়ে শ্রীমঙ্গলে গিয়ে যে কোনো একটা হোটেলে চাইলেই থাকতে পারে না, সমাজ সেটা এখনও মানতে শিখে নাই। কাজে সমাজকে গ্র্যাজুয়ালি জিনিসগুলো মানাতে হবে এবং সমাজকেও এগিয়ে আসতে হবে। যেমন ধরেন মহিলারা ধাক্কাধাক্কি করে বাসে উঠে, ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু এম্পাওয়ারমেন্ট হয়েছে, ধাক্কাধাক্কি করে উঠতে হয় না। এডিকুয়েট পাবলিক ট্রান্সপোর্টেশন আছে, তাদের ধাক্কাধাক্কি করতে হয় না। এই ধাক্কাধাক্কি করে বাসে উঠতে হবে, এই কথা শুনলেই অনেক পর্দানশীল ঘরের বাবারা কিন্তু মেয়েদেরকে বারণ করবে তোমাদের যাওয়ার দরকার নাই। কাজে এম্পাওয়ারমেন্ট মানে এই না যে আপনি শিক্ষা দিয়ে ছেড়ে দিলেন, আপনাকেও শিক্ষা দিতে হবে, আমাকেও স্ট্রাগল করতে হবে, প্লাস রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে। পাবলিক ট্রান্সপোর্ট কিছু ব্যবস্থা করলেই তো হয় মহিলাদের জন্য। আবার একজন এখানে এরকম বলল যে একজন নারী বাসে উঠে বলে যে আপনি আসন ছেড়ে দেন। আসলে কিন্তু কালচারালি আমরা ডিফারেন্ট। আমার কিন্তু ধারণা আপনাদের 20 জনকে কাউকেই বলতে হবে না একটা মেয়ে দাঁড়িয়ে থাকলে যে আসন ছেড়ে দেন, আপনারা নিজেরাই হয়তো দাঁড়িয়ে যাবেন। কাজে এম্পাওয়ারমেন্ট একটা সোসাইটির কেমন করে হবে, অ্যাবসলিউটলি একটা নারীর রোলকে কনভেনশনাল রোলের বাইরে আমরা দেখতে পারি কিনা, দেখতে পারলে আমরা কতদূর দেখতে চাই, সেজন্য রাষ্ট্র কতদূর প্রস্তুত, সমাজ কতদূর প্রস্তুত, ব্যক্তি কতটুকুন প্রস্তুত, সব কিছুই কিন্তু ম্যাটার করে। সহপাঠীকে নিয়ে স্টাডি টিম করা আর মানে নিজের সহধর্মিনীকে চাকরি করতে দেয়া এবং ফুল টাইম বাইরে রাখতে দেওয়ার মধ্যে হেল লট অফ ডিফারেন্স আছে কিন্তু। ডেফিনেটলি ওটা নিয়ে আমরা আবার তোমাদের কাছে আসবো। প্রিয় দর্শক, আমাদের আলোচনা জমে উঠেছে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফেরত আসছি, থাকুন আমাদের সাথে। সময়েরই সাথে ছুটে চলেছি আগামীর সন্ধানে। এসো হাতে রাখি হাত, যতই বাধা থাক। এসো হাতে রাখি হাত, যতই বাধা থাক। সাজানো স্বপ্নের দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ।
সুন্দর একটি দেশ এগিয়ে নিয়ে যায় তারুণ্য সাজাবো স্বপ্নের দেশ আমার সোনার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমার বাংলাদেশ। প্রিয় দর্শক, ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। আমরা কিন্তু এই অনুষ্ঠানের বাইরেও ঢাকার বাইরে গিয়েছিলাম। ঢাকার বাইরে গিয়ে একই বিষয় আমরা ঢাকার বাইরের কিছু অঞ্চলের তরুণদের সাথে কথা বলেছি। চলুন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। আমাদের ফ্যামিলি থেকে এমনভাবে আমাদের ব্রেন ওয়াশ করা হয়, প্রত্যেকটা পদে পদে আমাকে বুঝিয়ে দেওয়া হয় যে আমি একটা মেয়ে, এবং সবসময় কোনো আমার ডিসিশনের ক্ষেত্রে আমার কোনো মত থাকে না যে তুমি মেয়ে, তুমি এটা পারবা না, আমরা যেটা চয়েস করছি তোমাকে এটা মানতে হবে। এবং এমনও বলা হয় যে তুমি আজকে বুঝতেছো না, তুমি 10 বছর পরে বুঝবা, তুমি যখন আমাদের লেভেলে যাবা তখন বুঝবা যে আসলেই তুমি একটা মেয়ে। মেয়েদেরকে সব সুযোগ সুবিধা বাবা মাও দেয় না। আবার আরেকটা ক্ষেত্র কি যে আমার বাবা ফ্যামিলিতে যেই কাজগুলো করতে পারছে বা ক্ষমতার কর্তৃত্বায়ন করতেছে, আমার মা কিন্তু এটা পাচ্ছে না সব ক্ষেত্রে। আমার মাকে ওই রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। দেখা যায় যে আমার মা একটা ডিম রান্না করলো, তো আমার ভাইয়াকে হয়তো পুরো একটা ডিম খাওয়ালো, আমাকে হয়তো অর্ধেক খেতে দিচ্ছে। এজন্য খাওয়ায় যে ছেলের মাথার ব্রেন বাড়বে, শক্তি হবে, সে লেখাপড়া করবে, মানে যোগ্যতা অনুসারে সে রোজগার করে তাদেরকে খাওয়াবে। সবসময় তো আমাদের সমাজে দেখা যায় যে মানে মনে করে যে ছেলেরা আর্ন করতে পারবে আর মেয়েদের তো বিয়ে হয়ে যাবে, মেয়েরা তো চলেই গেল, মানে ছেলেরা তো থাকবে বা আমাকে দেখার জন্য। এই জন্য মানে মা বাবা সবসময় ছেলেদের উপরেই গুরুত্ব দেয় আর কি। কর্মক্ষেত্রে বিভিন্ন স্থানে নারী পুরুষের এই বৈষম্যটা দেখা যায়। মজুরির ক্ষেত্রে দেখা যায় যে সেখানেও তাদের বিভিন্ন মজুরির ক্ষেত্রে দেখা যায় যে তাদের সঠিকভাবে মজুরি দেওয়া হচ্ছে না, তাদের ওই মানে পুরুষের যে একটা আদায় করে নিতে পারছে না তারা, সেজন্য তাদের সঠিকভাবে দেওয়া হচ্ছে না। নারীরা প্রতিটি ক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়, পরিবার থেকে শুরু করে সমাজ থেকে, এমনকি সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে এসেও আমরা বৈষম্যের শিকার। আমরা নারী এবং পুরুষের সমঅধিকারের কথা বলি, আমরা মানুষের সমঅধিকারের কথা বলি না। তো নারী পুরুষের যদি সমঅধিকার হয় তবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা থাকে এবং বিভিন্ন জায়গায় দেখা যায় নারী কোটা থাকে। এই নারী কোটাটা আসলে থাকা উচিত না, এতে নারীদের অবমূল্যায়ন করা হয়। ঐতিহ্যগতভাবে নারীরা একটু স্যাক্রিফাইজিং হয় আমাদের সমাজে। পুরুষরা ডমিনেট করে সেটা ঠিক, কিন্তু নারীরা স্যাক্রিফাইজিং হয় বলেই পুরুষদের ডমিনেটটা অনেক ক্ষেত্রে তারা মেনে নেয়। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখলাম, আমি একটু তোমাদের কাছে আসতে চাই। আমরা নিজস্ব একটা গবেষণা করে দেখেছি যে সেখানে তোমাদের মতো বয়সেরই যারা আমরা একটা রিসার্চ করে দেখেছি, প্রায় 73% মতো বলেছে তরুণীরা তারা কোটা সিস্টেম চায় না, আর 27% মতো বলেছে চায়। তো আমি একটু মেয়েদের দিয়ে শুরু করতে চাই যে তোমরা কোটা সিস্টেমের পক্ষে হলে কেন পক্ষে, বিপক্ষে হলে কেন বিপক্ষে? হ্যাঁ, তুমি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমানে যে অবস্থাটা রয়েছে নারীরা একটু পিছিয়ে আছে পুরুষদের থেকে, তো কোটাটা এখন প্রয়োজন, কারণ তাদেরকে এনকারেজ করবে আর একটু জব সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক ওসবে এগিয়ে আসতে। তারপর একটা পর্যায়ে গিয়ে যখন নারী ও পুরুষ আমরা যে বলতে থাকি সমান অধিকার, ওটা যখন আসবে তখন আর কোটার আমি মনে করি যে দরকার নেই। আর মেয়েদের মধ্যে কেউ কোটার বিপক্ষে? এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি। আমার মনে হচ্ছে যে কোটা সিস্টেমটা দিয়ে আসলে ডিসক্রিমিনেশনটাকে আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। বোঝানো হচ্ছে যে না, ঠিক আছে, তুমি একজন ছেলে আর তুমি একজন মেয়ে, যে তোমার কোটার প্রয়োজন আছে কারণ তোমার নিশ্চয়ই কোনো সমস্যা আছে বা তোমার ব্রেন কোনো অংশে কম বা মেধা কোনো অংশে কম। আমার মনে হচ্ছে যে এখানে জাস্ট মেধাটাকে দুভাগ করে দেওয়া হচ্ছে, যা করা উচিত না। রিজওয়ানা? আমি আসলে বলবো যে আমাদের সংবিধান অনুযায়ী নারী এবং পুরুষ সমান অধিকার পাবে, কিন্তু নারী এবং পুরুষ তো সমান অধিকার পাচ্ছে না। অনেক অর্থনৈতিক, মানসিক, সামাজিক নানান ধরনের কারণে নারীরা একটু পিছিয়ে আছে। সেজন্য সংবিধান অনুযায়ী নারীদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে একদম সাংবিধানিকভাবেই তারা স্বীকৃত। সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটু এগিয়ে নিতে কিছু কিছু সুযোগ সুবিধা রাষ্ট্র দিচ্ছে, তার মধ্যে এটা একটা যে কিছু কোটা থাকবে এবং এগুলোকে বলে পজিটিভ ডিসক্রিমিনেশন, যে একটা পজিটিভ অবস্থা ক্রিয়েট করার জন্য কিছু ডিসক্রিমিনেশন ক্রিয়েট করা হয়। এটা ঠিক যে নারীর মেধাকে কার্টেল করার মানে আন্ডারমাইন করার জন্য হচ্ছে সেটা আমি মনে করি না। এই কারণে যে মেধা যদি আন্ডারমাইন করা হতো তাহলে তো বিসিএস পরীক্ষায়ও কোয়ালিফাই করতো না। যে নারী কোয়ালিফাই করে না তাকে কিন্তু নেওয়া হচ্ছে না। তো এবং আপনারা যদি
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও দেখেন বাংলাদেশের, দেখবেন কিন্তু প্রশাসনে খুব কম মেয়ে আছে। ওই কোটা সিস্টেম দিয়েও কিন্তু 10%-এ উঠাতে অনেক দিন সময় লেগেছে। হ্যাঁ, কাজে সেটা আমি বলবো যে আপাততের জন্য আমি মনে করি কোটা সিস্টেমটা থাকা উচিত। কিছু পজিটিভ ডিসক্রিমিনেটরি ল থাকলে ফ্যামিলিগুলোও এনকারেজড হয়, মেয়েরাও সাহস পায় বাসায় কথা বলার, পরিবারও সাহস পায় সমাজে এগিয়ে আসার। একটা পর্যায়ে যখন আমি দেখব যে না শিক্ষার দিক থেকে, বিশেষ করে উচ্চশিক্ষার দিক থেকে নারী এবং পুরুষ প্রায় সমান অবস্থানে চলে এসছে, তখন হয়তো এই কথা বলা যেতে পারে। পজিটিভ ডিসক্রিমিনেশনের জন্য যে অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে যে পিছিয়ে পড়ছে, সেই বিষয়ে মতামতটা কী হবে? আপনার কাছে এমন স্ট্যাটিস্টিক্স আছে যে যেহেতু 10% কোটা মহিলাদেরকে দেওয়া হয়েছে, 90%-এরও বাইরে যোগ্যতা সম্পন্ন ছেলেরা পিছিয়ে পড়ছে? আমার কাছে এমন কোনো স্ট্যাটিস্টিক্স নাই। বাট ওই 10%-এর মধ্যে একটা যে মেয়ে চান্স পাচ্ছে, তার চেয়ে যোগ্যতা সম্পন্ন যে একটা ছেলে চান্স পাচ্ছে না। একটু আগে আপনি যেটা শুনলেন যে যোগ্যতার দিক থেকে কিন্তু পিছিয়ে নাই, এটা হচ্ছে অন্যান্য ব্যারিয়ারগুলোকে এড়িয়ে আনতে। এবং আমি ঠিক এরকম জানি না যে একজন যোগ্যতা সম্পন্ন ছেলেকে বাদ দিয়ে একজন অযোগ্য নারীকে দেয়া হয়েছে। ইফ ইউ হ্যাভ অ্যান এক্সাম্পল ইউ ক্যান শেয়ার দ্যাট উইথ আস। এটা হয়তো পুরুষদের একটা মনে হতে পারে যে আমাদের মধ্যে আরো অনেক যোগ্য ছিল, 100% আমরাই ভরে ফেলতে পারতাম, বাট দ্যাট ইজ নট অলওয়েজ দ্য কেস। তো আমি আসলে সেলিম স্যারকে কোশ্চেন রাখতে চাই যে আমরা যখন দেখি যে বিভিন্ন চলচ্চিত্রের মধ্যে যখন বা মডেলারকে নেওয়া হয়, সে কিন্তু প্রায় কিন্তু যে প্রোগ্রামগুলো হয় টিভিতে, যেমন চ্যানেল আইস ওভার লাইফ স্টার, সেক্ষেত্রে মেয়েদের নেওয়া হচ্ছে, বা যখন দেখি যে মডেল বাঙালিকে অ্যাড করা হবে, তখন কিন্তু ম্যাক্সিমাম টাইম মেয়ে খোঁজা হয়। শুধু তাই না, আমরা যখন দেখি আরঙে পার্ট টাইম যে জবগুলো হয়, সেক্ষেত্রে মেয়েদেরকে বেশি চান্স দেওয়া হয়। এই ক্ষেত্রে কি আমরা বঞ্চিত হচ্ছি না? খুব ভালো। আমরা মেয়েদের নিয়ে হয়, এগুলো নিয়ে ঠিক আছে, এমনি মেয়েদের নিয়ে তো কম কাজই হচ্ছে বাংলাদেশে, তাই না? ছেলেদের নিয়ে তো অনেক কাজ আছে, তো মিডিয়াতে একটু বেশি কাজ হচ্ছে। আমরা ট্রাই করতে পারি যে একটা সে কি জানি ওটার নাম, লাইফ বয় ছেলেদের একটা কোনো হিরো আছে না, মানে ছেলেদের প্রোডাক্ট, ওগুলো তো মেয়েদের প্রোডাক্ট। আপনি যেহেতু বললেন যে আসলে ছেলেদের নিয়ে অনেক কাজ হচ্ছে, তো মেয়েদের নিয়ে আপনারা একটু মিডিয়াতে কাজ করেন, তো আমার কি ইচ্ছা করে না নায়ক হতে? হ্যাঁ নিশ্চয়ই, সেক্ষেত্রে কি আমি বঞ্চিত হচ্ছি না? একদম, তুমি একদমই বঞ্চিত হচ্ছ। এখানে ধরো আপনারা সুযোগ দিয়ে দেন, যেমন সিম্পল একটা জিনিস যে আমাদের এখানে যখন পত্র পত্রিকা ও মুক্ত এবং হেনতেন বিভিন্ন পরীক্ষা হচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে, মেট্রিক পরীক্ষা হচ্ছে, তখন কিন্তু দেখা যায় খালি মেয়েরা পরীক্ষা দিচ্ছে, ছেলেরা কিন্তু পরীক্ষা দেয় না। আমি দেখি না অ্যাটলিস্ট, এই সেম কাহিনী আর কি। আজকে আমাদের এই মঞ্চে যদি দেখি, তো আমরা ছেলে মেয়ে যদি সমান হতাম, তাহলে মেয়েরাও তাদের কথাগুলো আর বেশি তুলে ধরতে পারতো। এখানে কিছুটা বৈষম্যবোধ রয়ে গেছে আমার মনে হচ্ছে যেটা। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে বিশেষ করি কোটা এই মুহূর্তে দরকার আছে। যতক্ষণ না আমরা ছেলেরা বা মেয়েরা একটা পজিশনে স্ট্যান্ড বাই হতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের কোটা পদ্ধতির দরকার বলে মনে হয়। বান্ধবীরা খুব খুশি। নারী পুরুষ একটা ওয়ার্কিং পরিবেশে মেয়ে ছেলে অলমোস্ট সমান সমান থাকলে ওয়ার্কিং এনভায়রনমেন্ট অনেক ভালো থাকে, অনেক কাজ হয়। খালি ছেলেরা মেয়েরা নাই, খালি মেয়েরা ছেলেরা নাই, ভালো। আমরা একটু পার্সপেক্টিভটা চেঞ্জ করি। একটা কথা বলি যে কেন কিছু পার্টিকুলার দোকানে, যেমন কিছু ফ্যাশন হাউসে ভেরি মডার্ন যারা, কেন খালি মেয়ে নেওয়া হয়, এটা দেখেন একটা রিয়াকশন চলে আসলো কিন্তু অলরেডি। কিন্তু আপনি বলেন বাংলাদেশের গাউসিয়া মার্কেট, নিউ মার্কেট, হকার্স মার্কেট, আরো কত ধরনের গুলশান মার্কেট, আপনি কটা দোকানে গিয়ে মহিলা দোকানদার পান? আপনি কিন্তু পান না। সেজন্যই প্রমোট করা দরকার যে হ্যাঁ এরা পারছে, নেবে না কেন তোমরা? আচ্ছা, এখন একটু প্রেক্ষিত বদলাই। একটা প্রশ্ন চলে আসে, সেটা হলো কাজে দক্ষতা নিয়ে, এবং সেখানেও ওই একই সেগমেন্টে আমরা একটা গবেষণা করেছিলাম। সেটা দেখা গেছে যে তরুণ তরুণীদের মধ্যে প্রায় 73% মনে করেন যে নারী এবং পুরুষ সমভাবেই দক্ষ কাজে, প্রফেশনালি কোনো ডিফারেন্স নাই, যেটা খুব ভালো। 25 কি 27% আছে যারা মনে করেন যে পুরুষরা দক্ষতারও বেশি, আর 5% মানে নারীটা দক্ষতারও বেশি। এখন আমি একটু রেজওয়ানা আপনার কাছে শুনতে চাই যে এই যে একদম শুরুতে কিন্তু আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন ডক্টর এবং আর্কিটেক্টটা দিয়ে, সেটা কিন্তু আমি আরেকটু পুশ করি, একটু এলাবোরেট করি যে ওভারঅল যে প্রফেশনাল এফিসিয়েন্সি। তো আপনি তো যেরকম একটা জেনারেশন রিপ্রেজেন্ট করছেন কতগুলো ধাপ ইয়ে করে, এবং এখন সারফেস লেভেলে যেটা দিচ্ছেন, সেখানে কি আপনি মনে করেন যে অ্যাকচুয়ালি একটা নারী বা পুরুষের দক্ষতার গুণেই বিচার হচ্ছে, সেখানে
জেন্ডার কোনো রোল প্লে করছে না? না, সেটা আমি মনে করি না। আমি মনে করি যে একটা পর্যায়ে গেলে জেন্ডার আর কোনো ওই পর্যায়টা বিষয় হয় না। ওই পর্যায়ে অ্যাটেন্ড না করা পর্যন্ত তো আসলে অনেক পরিশ্রম করতে হয়। আমার যারা লয়ার কলিগ আছে, চেম্বারে কাজ করতে হয় সকাল 9টা থেকে 10টা থেকে বিকেল 5টা অবধি আমাদের কোর্ট, তারপরে চেম্বারে করতে হয়, কারণ মক্কেল তো চেম্বারেই আসবে। তো সিনিয়র লয়ারের চেম্বারে একজন নারী যদি সন্ধ্যা 7টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত কাজ করতে হয়, তখন কিন্তু আর ওই অ্যাটিটিউড থাকে না যে আমার ক্লাসমেট পারবে আমার সাথে স্টাডি টিম। তখন বলা হয় আমার বাচ্চা দেখবে কে, সংসার সামলাবে কে, এগুলো আগলে রাখবে কে। কাজে ওই অ্যাটেইন করা পর্যন্ত আমি বলবো যে দক্ষতার বিচারে আমার কাছে কখনো এমন মনে হয় না, আই ফুললি এগ্রি উইথ হার, যে আসলে নারীরা কোনো দিক থেকে পিছিয়ে বা পুরুষরা এগিয়ে আগানোর পিছনের বিষয়টা এখানে আসে যে পুরুষের জন্য কিছু সুবিধার প্রয়োজন পড়ে না, ধাক্কিয়ে উঠে গেল বাসে। নারীরা না প্রথাগত আমাদের কালচারালি আমরা এটার সাথে অভ্যস্ত না, পুরুষরাও কিন্তু ধাক্কিয়ে উঠছে, নোবডি ইজ কমপ্লেইনিং। নারীরা ধাক্কিয়ে উঠতে গেলে বলে যে আমরা ধাক্কিয়ে, অবভিয়াসলি, এবং আমরাও কালচারালি আমাদের মেয়েকে আমাদের মাকে আমরা এরকম দেখতে চাই না তো, হ্যাঁ। এবং পুরুষরাও কিন্তু ট্রান্সপোর্টেশনের দাবি তুলছে। কাজে আমি বলবো না যে দক্ষতার বিচারে কোনো দিকে পিছিয়ে আছে, কিন্তু মানে রেসপেক্ট যে না ও পারবে, ও মেয়ে হলে কি হবে, ও পারবে, এটা পরিবার থেকেও পাই না, অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না, পরিবারও দিতে চায় না, যে না রাত 11টা পর্যন্ত তোমার অফিস করার কোনো দরকার নেই। সেরকমভাবে সিনিয়র্স চেম্বারও হয়তো অ্যাকোমোডেট করতে চায় না, তো তুমি তো দুদিন পরেই বলবো আমার বিয়ে হয়ে যাচ্ছে, হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেছে, আমি আর কন্টিনিউ করবো না। এখানে যারা ছেলে আছো, রেজওয়ানার সুরেই বলি, কারা রাজি আছো যে ইনশাল্লাহ যখন তোমাদের বিয়ে শাদী হবে, যে বাচ্চা কাচ্চা এইসব ব্যাপারে তোমরা ইকুয়ালি রেসপন্সিবিলিটি শেয়ার করবে? হাত তুলো। হ্যাঁ, মানে তোমরাও, মানে রেজওয়ানা যেটা বললো, কজন ছেলে দেখি? না, এখানে ও তো ক্যামেরা অন দেখে হাত তুলবে, একদম চাইনি হাত তুলতে, লাস্টে ক্যামেরা অন দেখে। আচ্ছা, ঠিক আছে, চলবে। প্রিয় দর্শক, আমাদের গত অনুষ্ঠানে আপনাদের মনে আছে বোধহয় আমরা একটা কুইজ দিয়েছিলাম। চলুন একটু দেখে নিই এই কুইজ প্রতিযোগিতার বিজয়ী কে হয়েছেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই যে জিনিস নিয়ে আলাপ করছি এর কিন্তু তিনটে প্রেক্ষিত আছে। একটা হচ্ছে কোথা থেকে আমরা এসেছি, কোথায় এখন আছি, কোন দিকে এগোচ্ছি। তো যেহেতু এই জেন্ডারের ব্যাপারটা একটা শুরুতে যেটা আমাদের অতিথিরাও বলেছেন, একটা এভলিউশনের ব্যাপার, একটা বিবর্তনের ব্যাপার, সেই জন্য আমরা এখন একটু ভবিষ্যৎমুখী চিন্তা করি যে ধরেন আজকে থেকে 2015-তে এই জিনিসটার ব্যাপারে আমাদের তরুণ তরুণীদের কী প্রত্যাশা, কী ভাবনা। হ্যাঁ, তুমি আসলে এখানটাতে ছোট্ট একটা ব্যক্তিগত কথা বলা দরকার। কোনো একটি শ্রেণীকক্ষে একবার এরকম ঘটনা ঘটেছিল। একটি মেয়ে আমার পাশে এসে বলল যে তুমি এই বেঞ্চ থেকে সরে যাও, এটি সবচেয়ে সামনে বেঞ্চ, আমি এই বেঞ্চটিতে বসবো। তারপরে আমি বললাম যে তুমি কি সম অধিকার চাও না অগ্রাধিকার চাও? সে বললো যে আমি সম অধিকার চাই। তাহলে আমার পাশে বসো। না, আমি একটি ছেলের পাশে বসবো না। তাহলে তুমি অগ্রাধিকার চাচ্ছ? বলে হ্যাঁ, আমি অগ্রাধিকারই চাচ্ছি। আমি বললাম তাহলে সামনে মাটিতে বসো। সেই প্রস্তাবে সে রাজি হলো না। আমি চাই 2015 সালে এমন কিছু মেয়ে যে আমার পাশে বসতে দ্বিধাবোধ করবে না, এবং 2015 সালে এমন কিছু মেয়ে চাই যারা প্রয়োজন হলে দৌড়ে এবং অন্যদেরকে ধাক্কিয়ে হলেও বাসে উঠবে, এবং এমন একটি সরকার চাই যারা এই ধাক্কিয়ে যাতে বাসে উঠতে না হয় তার জন্য ইন্ডিয়া যেরকম করেছে, ইন্দোনেশিয়া যেরকম করেছে, ভেসপার ব্যবস্থা কিংবা পরবর্তী নারীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করবে, এরকম একটি সরকার চাই। এবং এমন একটি লড়াকু মনোভাব চাই নারীদের মধ্যে, যারা কিনা প্রয়োজনে তাদের দাবির জন্য দরকার পড়লে লড়াই করতে প্রস্তুত। আমরা কিন্তু রেকর্ড করে রাখতেছি, লড়াকি মনোভাবের নারী চাই। আর অন্য কোনো ছেলেদের? আমার চাওয়াটা হচ্ছে যে এরকম, আমার বোন যখন স্কুলে যায় তখন আমার মার মুখে যে মলিন চেহারাটা থাকে সেটা যেন না দেখতে হয়। আচ্ছা, একটু এখন মেয়েদের কাছ থেকে শোনা যাক। হ্যাঁ, প্লিজ। আমি চাইবো যে আমাদের দেশে প্রফেশনাল ক্ষেত্রে যে ডিসক্রিমিনেশন হচ্ছে নারী পুরুষের মধ্যে, এটা যেন একদমই না থাকে। বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে, তারপরে ফরেন অ্যাফেয়ার্স সেক্টরগুলোতে যে হচ্ছে, এগুলো যেন একদমই না থাকে। ফরেন অ্যাফেয়ার্স তো অনেক মেয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, যাচ্ছে, আরও কিছু কিছু দেখা যায় যেগুলো মানে সামনে যেন সেগুলো আর না হয়। নিশ্চয়ই। এটাই। আমি একটু গোড়াঘর থেকে শুরু করি, আমি পরিবার থেকে আবার শুরু করি। আমি দেখতে চাই যে পরিবারে এখন যে বড় বড় ডিসিশন মেকিং পর্যায়ের জিনিসপত্রগুলো আমার বাবা ডিল করে থাকে, আগামী 15 বছর পর আমি চাই প্রতিটা মা প্রতিটা বাবার সাথে একই রকমভাবে একই যোগ্যতা দেখিয়ে একই রকমভাবে সেই মতামত রাখার সক্ষমতা প্রকাশ করতে পারে, আর সেই যোগ্যতা যেন তার হয়।
আর সেই সাহসটাও যেন তার মধ্যে জেগে প্রতিটি ওঠে, ব্যাপারে যেন তারও মতামত তার দেওয়ার একটা মতামতে scope থাকে। প্রাধান্যটা দেওয়া হয়। মেয়েদের মতো আর কেউ? আমি চাই যে 2015 সালে যেন আমাদের এই বিষয়টা নিয়ে কোনো কথাই উঠাতে না হয়, স্বাভাবিক। কারণ আমরা যেমন সূর্য কি পূর্ব দিকে উঠছে নাকি পশ্চিম দিকে কি নামছে, এই বিষয়টা নিয়ে যেহেতু আমরা বিতর্ক করি না, আমরা এমন বিতর্ক করব না যে নারী পুরুষ কি এক সমান কি এক সমান না। রক্ষণশীল যে মানসিকতা আমাদের ধর্মীয় এবং সামাজিকভাবে, সেই বিষয়টা থেকে আমরা অনেক বেরিয়ে আসবো, এবং আমি তাহলে মনে করি তাহলেই সম্ভব আমাদের যে লিঙ্গ বৈষম্যের বিষয়টির সমাধান করতে। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সেলিম ভাই, খোলামেলা তো অনেক কথা হলো, এখন আপনার ইন্ডাস্ট্রিতে আসি। এখন ওদের জন্য একটু আশার বাণী শোনান। এদের কথা শুনতে শুনতে আমার কাছে শুধু মনে হয়েছে যে স্পেশালি মেল লিস্টিং যেটা আছে, বাঙালি মুসলমানের, বাঙালি হিন্দুর, বাঙালি খ্রিস্টানের, বাংলাদেশের, মানে সারা পৃথিবী বাদ দিয়ে আমরা আমাদের এখানকার মেল লিস্টিং যেটা আছে, এর যেন দখলদারিত্ব মনোভাব কমে। ও তো খালি দখল করতে চায়, ঠিক আছে, ওটা যেন কমে, ওটা যেন হিউম্যান ইনস্টিংক্ট হয়ে ওঠে আর কি, সিম্পল। রেজওয়ানা? আমি মনে করি একজন যেটা বলেছে আমি তার সাথে সম্পূর্ণ একমত, যে নারীর অধিকার মানবাধিকার। সবাইকে, নারী এবং পুরুষ উভয়ই মানুষ, এবং সেইভাবেই যেন সবাই বেঁচে থাকতে পারে, যার যার যোগ্যতা বিকাশের সুযোগ পায়, সেরকম একটা অনুকূল পরিবেশ তৈরি হবে। বাট ইন্টারিমে যেটা আপনি বলছিলেন, যে যেহেতু হিস্টোরিক্যালি কিছু ব্যাকলগ আছে, সেটা কিছু কারেক্ট করতে কিছু পজিটিভ ডিসক্রিমিনেশন বা কোটা যেটা, এবং খালি লড়াকু মনোভাব না, আমাদের যারা গার্মেন্টসে কাজ করে প্রচণ্ড লড়াকু মনোভাব বলে তারা ওইখান থেকে উঠে এখানে আসতে পেরেছে কাজ করতে। এই লড়াকু মনোভাবটাকে সম্মান দেখানোর জন্য একটা সমাজ আমরা তৈরি করতে পারি সবাই মিলে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। প্রিয় দর্শক, আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আসলে যেটা বেরিয়ে এসছে যে সব দুটো জিনিস, একটা হলো মানুষ হিসাবে সবাইকে সম্মান করা, উনি পুরুষ হন বা মহিলা হন, আর দ্বিতীয়ত হলো মৌলিক কিছু ব্যাপারে যেখানে হয়তো ঐতিহাসিকভাবে কিছুটা হয়তো আমাদের সংশোধনের ব্যাপার আছে, সেটা একটা ইতিবাচক মনোভাব নিয়ে দেখা এবং এর মধ্যে কোনো নেতিবাচকতা না থাকা। এবং যে কোনো, আপনারা যদি পাশ্চাত্য সভ্যতার দিকেও দেখেন, অনেক দেশ আছে যেখানে আমাদের যেরকম 71 সাল থেকে কিন্তু নারীদের ভোটের অধিকার ছিল, অনেক দেশে কিন্তু ভোটের অধিকার এসে অনেক পরে। এবং আমরা যদি আর্থিক দিক থেকে দেখি, আমাদের চেয়ে আর্থিকভাবে অনেক উন্নত দেশেও কিন্তু নারী অধিকার এসে অনেক পরে। সেদিকে যেরকম আমাদের কিছু কিছু ভালো বলবো সূচক আছে, যেরকম ধরুন আমরা বলি যে মাইক্রো ক্রেডিটের কথা যেটা বলা হয়, যে জন্য প্রফেসর ইউনূস নোবেল প্রাইজ পেলেন, যে আমাদের বলা হয় যে ওখানে নারীরা অনেক ক্ষমতায়ন হয়েছে। তারপর অনেক সময় প্রাইমারি স্কুলের কথা বলা হয়, বাংলাদেশে এনরোলমেন্ট ঈর্ষণীয়, বিশেষত দক্ষিণ এশিয়ায়। তার পাশাপাশি এটাও ঠিক, আমাদের এখন অনেক দূর যেতে হবে। এবং যেটা আমাদের একজন তরুণী বললেন, যেটা খুব ভালো লাগলো আমাদের, যে এই ধরনের আলোচনা 2015 করলে যেন মনে হয় যে এটা কী ধরনের কথাবার্তা হচ্ছে, এটা কোন আমল, এটা কি প্রাগৈতিহাসিক যুগ নাকি। তা আমরা সেই ধরনের 2015 দিকে যেন এগিয়ে যেতে পারি, সেই একটা ইতিবাচক প্রত্যাশায় আজকে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। আগামী আমার বাংলাদেশ পর্বের জন্য রইল আমন্ত্রণ। ধন্যবাদ, শুভরাত্রি। সকাল দুপুর সন্ধ্যা কি রাত সৃষ্টির কোনো টানে বিলিয়ে দেব এই হৃদয়টাকে নতুনের আহ্বানে। সুন্দর একটি দেশ এগিয়ে নিয়ে যায় তারুণ্য।